আমরা প্রতিদিন বিভিন্ন কোম্পানির উপর একটি বিস্তারিত গবেষণা এবং বিশ্লেষণ প্রস্তুত করতে চলেছি। এর মধ্যে থাকছে কোম্পানির বিজনেস মডেল, সম্পূর্ণ ফান্ডামেন্টাল অ্যানালিসিস, নির্দিষ্ট সেক্টরের প্রতিকূলতা ও সম্ভাবনা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। সঠিক তথ্যের মাধ্যমে বিনিয়োগে আগ্রহী হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত। আজ ২৪শে জুলাই ২০২৫ বৃহস্পতিবার। ভারতীয় শেয়ার বাজারের জন্য দিনটা বেশ একটা কঠিন দিন গেল বলা যায়। দিনের শুরুতে তো বেশ ভালো খবর ছিল, যেমন ইন্ডিয়া ইউকে এফটিএ, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম বাজার বেশ খানিকটা পড়েই বন্ধ হলো। আসুন ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখি। হ্যাঁ, ঠিকই বলেছেন। দিনটা বেশ ঘটনাবহুল ছিল। একদিকে দেখুন, ওই ঐতিহাসিক ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই হলো, আবার ম্যাক্রো ইকোনমিক ডেটাও বেশ ভালোই ছিল। কিন্তু এই ভালো খবরগুলোকে ছাপিয়ে গেল কিছু নেতিবাচক কারণ। যেমন ধরুন Q1 FY26 আর্নিংস সিজন নিয়ে বাজারের একটা মিশ্র প্রতিক্রিয়া। তারপর ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ বা IEX এর উপর একটা অপ্রত্যাশিত রেগুলেটরি খবর এলো। আচ্ছা। আর অবশ্যই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা FIIsদের লাগাতার বিক্রির চাপ তো আছেই। সব মিলিয়ে একটা টানাপোড়েন আর কি। সূচকগুলো দেখলেই চাপটা বোঝা যাচ্ছে। BSE সেন্সেক্স 542.47 প্রায় 0.66% কমে 82,184.17 নেমে এলো। আর NSE নিফটি 50 সেটাও 157.80 পয়েন্ট বা 0.63% কমে 25,062.10 বন্ধ হলো। দিনের মধ্যে যেন একটা সেল অন র্যালি ভাবছিল, তাই না? একটু উঠলেই সেল অফ। একদম। এই যে কারণগুলোর কথা বলছিলাম, দেখুন কর্পোরেট আর্নিংস Q1 FY26 ফলাফল কিন্তু বেশ মিক্সড। যেমন ধরুন ইনফোসিস, কোফোর্জে, এরা প্রত্যাশার চেয়ে ভালো ফল করেও শেয়ারের দাম কিন্তু পড়ল। তাই নাকি? ভালো ফল করেও পড়ল? হ্যাঁ। আবার দেখুন ডক্টর রেড্ডিস সামান্য ফল করেও শেয়ার কিন্তু উঠে গেল। এর মানে দাঁড়াচ্ছে বাজার শুধু পেছনের রেজাল্টের চেয়ে ভবিষ্যতের গাইডেন্স আর সেক্টরাল আউটলুককে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এখন। বুঝলাম। আর ওই IEX এর রেগুলেটরি শকের ব্যাপারটা, ওটা ঠিক কি? ওটা একটা বিরাট খবর। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বা CERC, তাদের একটা মার্কেট কাপলিং অর্ডারের সম্ভাবনার খবর এলো। আর তার জেরে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ বা IEX এর শেয়ারে একদিনে প্রায় ভাবুন 30% পতন। 30% একদিনে? হ্যাঁ। মার্কেট কাপলিং মানে হলো বিভিন্ন পাওয়ার এক্সচেঞ্জের অর্ডারগুলো একটা সেন্ট্রাল জায়গা থেকে ম্যাচ করা হবে। এটা IEX এর যে নিজস্ব প্ল্যাটফর্মের দাম ঠিক করার ক্ষমতা, যাকে বলে লিকুইডিটি মোট, সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। কোম্পানির 25% নেট প্রফিট গ্রোথের মতো ভালো খবরও এই একটা খবরে ঢাকা পড়ে গেল। রেগুলেটরি রিস্ক যে কতটা মারাত্মক হতে পারে, এটা তার একটা বড় উদাহরণ। সত্যি ভাবার বিষয়। আচ্ছা, এর সাথে ম্যাক্রো ডেভেলপমেন্টস ইন্ডিয়া ইউকে FTA বা PMI ডেটা, এগুলোর প্রভাব কেমন পড়ল? ইন্ডিয়া ইউকে FTA নিঃসন্দেহে এটা একটা বড় লং টার্ম পজিটিভ। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $120 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা। বিশেষ করে টেক্সটাইলস, ফার্মা, অটো, IT সেক্টরের জন্য খুবই ভালো খবর। কিন্তু দেখুন, বাজার তো সবসময় লং টার্ম দেখে না, তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়েনি তেমন। অন্যদিকে HSBC ফ্ল্যাশ PMI ডেটা দেখুন। ম্যানুফ্যাকচারিং PMI প্রায় 17.5 বছরের মধ্যে সর্বোচ্চ 59.2, গ্রোথ দারুণ। কিন্তু সাথে ইনপুট কস্ট আর আউটপুট চার্জ দুটোই বাড়ার ইঙ্গিত, ইনফ্লেশনারি প্রেশার বাড়ছে। তার RBI এর পক্ষে ইন্টারেস্ট রেট কমানো আরও কঠিন হবে। ঠিক তাই, তাড়াতাড়ি রেট কমানোর সম্ভাবনা বেশ কম। আর FII আর DII তাদের সেই পুরনো খেলা, দড়ি টানাটানি একদম। FIIs তো লাগাতার বিক্রি করছে। 24শে জুলাইয়ে প্রভিশনাল ডেটা অনুসারে প্রায় 3,377 কোটি টাকার সেল করেছে। উল্টো দিকে বরাবরের মতোই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা DIIs, আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা, তারা কিন্তু ক্রেতা, বাজারকে সাপোর্ট দিয়েছে। এই কেনা বেচার লড়াইটাই হয়তো বাজারকে আরও বড় পতন থেকে বাঁচিয়ে দিয়েছে কিছুটা। টেকনিক্যাল দিক থেকেও কি কোনো বিপদ সংকেত ছিল? চার্ট কি বলছে?
হ্যাঁ, টেকনিক্যালিও কিছু সিগন্যাল আছে। নিফটি 50 ডেইলি চার্টে একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে। এটা একটা টেকনিক্যাল সিগন্যাল যা বোঝায় যে দিনের শেষে বিক্রেতারা বেশ শক্তিশালী অবস্থানে চলে গেছে। আর 25,000 লেভেলটা এখন খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন। 25,000? হ্যাঁ, এর নিচে গেলে পতন আরও বাড়তে পারে। আর ইন্ডিয়া ভিক্স বা ভলাটিলিটি ইন্ডেক্স সেটাও বেড়ে 10.72 হয়েছে, মানে বাজারে অস্থিরতা কিছুটা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সেক্টরাল দিকে তাকালে তো বেশ ইন্টারেস্টিং ছবি। একদিকে আইটি -2.21%, এফএমসিজি -1.12% পড়েছে। হ্যাঁ, রিয়ালটিও পড়েছে। অথচ ফার্মা, পিএসইউ ব্যাংক +1.24%, এগুলো বেড়েছে। এটা কি রিস্ক থেকে পালানো বা ডিফেন্সিভ রোটেশন? স্পষ্টতই এটা একটা ডিফেন্সিভ রোটেশন। আইটি সেক্টর পড়েছে আর্নিংস রিয়াকশন আর সেক্টরাল হেডউইন্ডসের কারণে। ইনফোসিস -1.31%, কোফোর্জ -9.40%। ভালো ফল করেও পড়েছে কারণ ম্যানেজমেন্ট কমেন্টারি বেশ সতর্ক ছিল। অন্যদিকে লগ্নিকারীরা হয়তো এখন একটু নিরাপদ জায়গায় থাকতে চাইছে, তাই ডিফেন্সিভ সেক্টর যেমন ফার্মা, পিএসইউ ব্যাংক এগুলোর দিকে ঝুঁকছে। স্টক অনুযায়ী দেখলে আইএক্স তো বিরাট ধাক্কা খেলো, কিন্তু টাটা কনজিউমার প্রোডাক্টস ভালো করেছে বলছেন? হ্যাঁ, টাটা কনজিউমার প্রোডাক্টসের নেট প্রফিট 15% বেড়েছে। যদিও মার্জিনে একটু চাপ ছিল, কিন্তু ভারতের মূল ব্যবসায় ভলিউম গ্রোথ ভালো ছিল, তাই শেয়ার 1% বেড়েছে। ডক্টর রেড্ডিসেরও দেখুন পিএটি খুব বেশি বাড়েনি, মাত্র 1.8% ইয়ের। কিন্তু ইউরোপ আর ভারতে ভালো পারফরমেন্সের জন্য শেয়ার 1.6% উঠেছে। বাজার এখানে আন্ডারলাইং স্ট্রেংথকে গুরুত্ব দিয়েছে মনে হচ্ছে। উই লার্ন ইনভেস্টিং। তাহলে আজকের দিনের সারসংক্ষেপ যদি করি, কি দাঁড়ালো? তাৎক্ষণিক নেতিবাচক খবরগুলো যেমন আর্নিংস রিয়াকশন, আইএক্স রেগুলেটরি শক, এগুলো আপাতত দীর্ঘমেয়াদী ভালো খবর, যেমন এফটিএকে ছাপিয়ে গেছে। এফআইআই সেলিং চাপ বজায় রেখেছে, ডিআইআই বাইং সাপোর্ট দিচ্ছে, আর ম্যাক্রো পিকচার সেখানে গ্রোথ ভালো, কিন্তু ইনফ্লেশন একটা চিন্তার বিষয়। তাহলে এই পুরো পরিস্থিতি থেকে লগ্নিকারীদের জন্য মূল চিন্তার জায়গা বা কি টেকঅ্যাওয়েস কি হতে পারে, কি ভাবা উচিত এখন? দেখুন, কয়েকটা প্রশ্ন কিন্তু উঠে আসছে। 1 নম্বর, আইটি সেক্টরের এই যে দুর্বলতা, এটা কি সাময়িক, নাকি সেক্টরটার একটা ফান্ডামেন্টাল রি-রেটিং হচ্ছে? ম্যানেজমেন্ট কি বলছে সেদিকে নজর রাখা খুব জরুরি। ঠিক। 2 নম্বর, আরবিআই ইনফ্লেশন আর গ্রোথ এই দুটোর মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দেবে, এটা রেট সেন্সিটিভ সেক্টরগুলোর জন্য খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা। আর 3 নম্বর? 3 নম্বর হলো ডোমেস্টিক ফ্লোজ, মানে এসআইপি আর মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যে টাকাটা আসছে সেই সাপোর্টটা কি বজায় থাকবে? এই ডেটাগুলো খুব জরুরি হবে। তাহলে শেষ পর্যন্ত বার্তাটা কি দাঁড়াচ্ছে? এই যে বাজার এত ওঠাপড়া করছে, এই অস্থির বাজারে লগ্নিকারীরা কি করবেন? দেখুন, নিফটি এখন ওই 25,000-এর খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলে আছে। বাজার সম্ভবত এখন খুবই স্টক স্পেসিফিক থাকবে, সেক্টর রোটেশনের দিকে নজর রাখতে হবে। যারা দীর্ঘমেয়াদী লগ্নিকারী তাদের জন্য ইন্ডিয়া ইউকে এফটিএ থেকে লাভবান হতে পারে এমন সেক্টরগুলিতে, যেমন টেক্সটাইলস, ফার্মা, অটো। ভালো মানের স্টক খুঁজে বের করার এটা একটা সুযোগও হতে পারে। তবে অবশ্যই বাজারের এই অস্থিরতা মাথায় রাখতে হবে এবং নিজের রিস্ক নেওয়ার ক্ষমতা বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। একদম। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। বাজারের এই ওঠাপড়াগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে শেয়ার বাজারে কোনো কিছুই সরল রেখায় চলে না, অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে কাজ করে। উই লার্ন ইনভেস্টিংয়ের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অবশ্যই তথ্য বিশ্লেষণ করে বুঝে শুনে বিনিয়োগ করাই আসল কথা। উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে ধন্যবাদ। আর হ্যাঁ, একটা বিষয় ভাবার মতো, আজকের আইএক্সের ঘটনাটা কিন্তু দেখিয়ে দিল যে রেগুলেটরি পরিবর্তনগুলো কতটা অপ্রত্যাশিতভাবে আর কত দ্রুত বাজারের সব হিসাব বদলে দিতে পারে। এটা মাথায় রাখা দরকার। মনে রাখবেন, উই লার্ন ইনভেস্টিং।